আমাদের আজকের এই আলোচনায় আমরা থাইরয়েডের একটা বেশ কমন কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলবো, আর সেটা হলো ওভার অ্যাক্টিভ থাইরয়েড। চলুন বিষয়টা একদম সহজভাবে বুঝে নেওয়া যাক। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে খুব উদ্বিগ্ন লাগছে বা হাত পা কাঁপছে কিংবা অন্যদের চেয়ে অনেক বেশি গরম লাগছে? এই অনুভূতিগুলো কিন্তু বেশ পরিচিত। যখন শরীর হঠাৎ করেই যেন একটু বেশি অ্যাক্টিভ হয়ে যায়, তার পেছনে একটা বড় কারণ থাকতে পারে। আর এই লক্ষণগুলোই প্রায়শই একটা ওভার অ্যাক্টিভ থাইরয়েডের দিকে ইশারা করে। আর হ্যাঁ, আমরা এখানে যে তথ্যগুলো নিয়ে কথা বলবো সেগুলো কিন্তু সরাসরি একজন বিশেষজ্ঞের কাছ থেকে নেওয়া। ডক্টর প্রবীণ রামচন্দ্র একজন সিনিয়র এন্ডোক্রাইনোলজিস্ট, তার রোগীদের বোঝানোর জন্যই এই তথ্যগুলো তৈরি করেছেন। কাজেই তথ্যগুলো খুবই নির্ভরযোগ্য। তাহলে চলুন প্রথমে এটাই দেখি যে শরীর যখন প্রয়োজনের চেয়ে বেশি জোরে চলতে শুরু করে, মানে একটা ওভারড্রাইভ মোডে চলে যায়, তখন ঠিক কী কী লক্ষণ দেখা দেয়। ব্যাপারটা অনেকটা গাড়ির ইঞ্জিনকে অতিরিক্ত গতিতে চালানোর মতো, যা পুরো সিস্টেমের ওপরে চাপ ফেলে। এখানে দেখুন বেশ কিছু সাধারণ লক্ষণের কথা বলা আছে, যেমন ধরুন বুক ধরফর করা বা হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া, মেজাজ খিটখিটে হয়ে থাকা, হাতে হালকা কাঁপুনি, আবার ধরুন গরমে খুব বেশি অস্বস্তি আর অতিরিক্ত ঘাম হওয়া। এই সবগুলোর পিছনে কিন্তু একটাই কারণ, শরীরের মেটাবলিজম বা বিপাক্রিয়াটা হঠাৎ করে খুব ফাস্ট হয়ে গেছে। মানে শরীরের সব কিছুই যেন একটা ফাস্ট ফরওয়ার্ড মোডে চলছে। আচ্ছা, এবার দুটো ডাক্তারি শব্দ নিয়ে কথা বলা যাক, যেগুলো আমরা প্রায় শুনি আর গুলিয়ে ফেলি। একটা হলো হাইপারথাইরয়েডিজম আর অন্যটা থাইরয়েড টক্সিকোসিস। শুনতে একটু জটিল লাগলেও এদের মধ্যে পার্থক্যটা কিন্তু খুবই সহজ আর বেশ গুরুত্বপূর্ণ। চলুন এই কনফিউজিং ব্যাপারটা একটু পরিষ্কার করে নিই। হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন। এই দুটো শব্দ কি একই জিনিস বোঝায়, নাকি এদের মধ্যে কোনো সূক্ষ্ম পার্থক্য আছে? চলুন জেনে নেওয়া যাক। দেখুন, এখানে পার্থক্যটা খুব সহজ করে দেওয়া আছে। হাইপারথাইরয়েডিজম হলো কারণ, মানে যখন থাইরয়েড গ্রন্থিটা নিজেই বেশি বেশি কাজ করে অতিরিক্ত হরমোন তৈরি করছে, সেই অবস্থাটাই হলো হাইপারথাইরয়েডিজম। আর থাইরোটক্সিকোসিস হলো এর প্রভাব, মানে শরীরে থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার কারণে যে পরিস্থিতিটা তৈরি হয় সেটাই থাইরোটক্সিকোসিস। এটা অন্য কারণে হতে পারে, যেমন কেউ হয়তো প্রয়োজনের চেয়ে বেশি থাইরয়েডের ওষুধ খেয়ে ফেলেছে। তার মানে সব হাইপারথাইরয়েডিজমই থাইরোটক্সিকোসিস ঘটায়, কিন্তু সব থাইরোটক্সিকোসিসের কারণ কিন্তু হাইপারথাইরয়েডিজম নাও হতে পারে। আর এই থাইরোটক্সিকোসিসেরই একটা চরম পর্যায় হলো থাইরয়েড স্টর্ম। যদিও এটা খুব বিরল একটা ঘটনা, কিন্তু এটা একটা মেডিকেল এমার্জেন্সি। তাই সঠিক সময়ে রোগটা ধরে ফেলা আর চিকিৎসা শুরু করাটা যে কতটা জরুরি তা এখান থেকেই বোঝা যায়। তো আমরা লক্ষণ আর টার্মগুলো তো বুঝলাম, কিন্তু এবার প্রশ্ন হলো থাইরয়েড গ্রন্থিটা হঠাৎ করে এত অ্যাক্টিভ হয়ে যায় কেন? এর পেছনের মূল কারণগুলো ঠিক কি? চলুন সেটাই দেখি। এই চার্টটা দেখলেই কিন্তু উত্তরটা প্রায় পেয়ে যাওয়া যায়। দেখুন, প্রায় ৮০% ক্ষেত্রেই এর পেছনে দায়ী একটাই রোগ, যার নাম হলো গ্রেভস ডিজিজ। তার মানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই সমস্যাটার মূল কারণ এটাই। বাকি ২০%-এর জন্য অন্যান্য কারণ দায়ী। তাহলে এই গ্রেভস ডিজিজ জিনিসটা আসলে কি? এটা হলো একটা অটো ইমিউন সমস্যা। সহজ ভাষায় বললে, আমাদের শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা, যা সাধারণত বাইরের জীবাণুর সাথে লড়াই করে, সেইটাই ভুল করে নিজের থাইরয়েড গ্রন্থিকেই আক্রমণ করে বসে। আর শুধু তাই না, তাকে ক্রমাগত উত্তেজিত করতে থাকে আরও বেশি হরমোন তৈরির জন্য। তবে গ্রেভস ডিজিজ ছাড়াও কিন্তু আরও কিছু কারণ আছে। যেমন ধরুন, থাইরয়েডের উপরে কোনো পিণ্ড বা টিউমার হতে পারে, যেখান থেকে অতিরিক্ত হরমোন বেরোয়। আবার থাইরয়েড গ্রন্থিতে কোনো ইনফেকশন বা প্রদাহ হলেও জমে থাকা হরমোন লিক করে রক্তে মিশে যেতে পারে। কিছু নির্দিষ্ট ওষুধ বা খাবারে অতিরিক্ত আয়োডিনও এর কারণ হতে পারে। যেহেতু আমরা দেখলাম কারণ বেশ কয়েকটা হতে পারে, তাই সঠিক চিকিৎসার জন্য সবার আগে দরকার সঠিক রোগ নির্ণয়, মানে ঠিক কী কারণে সমস্যাটা হচ্ছে সেটা খুঁজে বের করা। চলুন দেখি ডাক্তাররা কিভাবে ধাপে ধাপে এই কারণটা খুঁজে বের করেন। রোগ নির্ণয়ের প্রক্রিয়াটা কিন্তু বেশ গোছানো। প্রথমে ডাক্তাররা রোগীর সব লক্ষণ মন দিয়ে শোনেন এবং শারীরিক পরীক্ষা করেন। এরপর রক্ত পরীক্ষার মাধ্যমে TSH, T3, T4 এই হরমোনগুলোর লেভেল দেখা হয়। যদি গ্রেভস ডিজিজের সন্দেহ হয়, তাহলে অ্যান্টিবডি পরীক্ষাও করা হয়।
আর সবশেষে কারণটা একদম নিশ্চিত করার জন্য একটা বিশেষ স্ক্যান করা হয়, যেটাকে বলে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক স্ক্যান। আর এই আপটেক স্ক্যানটাই কিন্তু আসল রহস্যটা ভেদ করে দেয়। কিভাবে? যদি স্ক্যানে দেখা যায় যে থাইরয়েড গ্রন্থিটা খুব বেশি পরিমাণে আয়োডিন শোষণ করছে, তাহলে এটা প্রায় নিশ্চিত যে কারণটা গ্রেভস ডিজিজ। আর যদি দেখা যায় আয়োডিন শোষণ খুব কম হচ্ছে, তাহলে সম্ভবত কারণটা হলো থাইরয়েডাইটিস বা প্রদাহ। চিকিৎসার পরিকল্পনা করার জন্য এই পার্থক্যটা জানা কিন্তু খুবই জরুরি। তো যখন কারণটা পরিষ্কার হয়ে গেল, তখন আসে চিকিৎসার পালা। আর ভালো খবর হলো, এই সমস্যার জন্য খুবই কার্যকরী চিকিৎসা আছে, যা আমাদের সুস্থ হয়ে ওঠার পথে এগিয়ে নিয়ে যায়। চলুন এবার সেই চিকিৎসার বিকল্পগুলো নিয়েই কথা বলি। এই টেবিলটা দেখলেই বোঝা যায় যে চিকিৎসাটা কিন্তু কারণের ওপর নির্ভর করে। এটা ওয়ান সাইজ ফিটস অল ব্যাপার নয়। যেমন গ্রেভস ডিজিজের জন্য সাধারণত অ্যান্টিথাইরয়েড ওষুধ বা রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি দেওয়া হয়। টক্সিক নডিউলসের ক্ষেত্রে আবার রেডিও অ্যাক্টিভ আয়োডিন বা সার্জারির দরকার হতে পারে। আর মজার ব্যাপার হলো, থাইরয়েডাইটিস অনেক সময় কোনো বিশেষ চিকিৎসা ছাড়াই নিজে থেকেই ঠিক হয়ে যায়। তবে বুক ধড়ফড় বা কাঁপুনি কমানোর জন্য সব ক্ষেত্রে বিটা ব্লকারের মতো কিছু সাপোর্টিভ ওষুধ দেওয়া হয়। এখানে ডক্টর প্রবীণ রামচন্দ্রের একটা কথা আমাদের মনে রাখতে হবে। তিনি বলছেন, শুধু চিকিৎসা শুরু করলে কিন্তু সব কাজ শেষ নয়। অবস্থাটা নিয়ন্ত্রণে রাখতে এবং ভবিষ্যতে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ে যাওয়ার মতো জটিলতা এড়াতে নিয়মিত ডাক্তারের সাথে ফলো আপ করাটা অপরিহার্য। তাহলে সব আলোচনার শেষে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, ওভার অ্যাক্টিভ থাইরয়েড নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটি একটি পরিচিত সমস্যা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য একটি অবস্থা। এর জন্য খুবই কার্যকর এবং টার্গেটেড চিকিৎসা এখন উপলব্ধ। সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। যদি এই ধরনের লক্ষণ নিয়ে কেউ কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে যান, তাহলে তার প্রথম প্রশ্নটা কী হওয়া উচিত বলে মনে হয়? কারণ মনে রাখবেন, সঠিক প্রশ্ন করতে পারাটাই কিন্তু নিজের স্বাস্থ্যের দায়িত্ব নেওয়ার প্রথম ধাপ।